বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। প্রিয় সংগ্রামী শক্তি, দেখুন, আমরা ইতিমধ্যে একটি জিনিস লক্ষ্য করছি, যেটি ইলেকট্রনিক মিডিয়াতে এসেছে, যে যারা বৈষম্য বিরোধী সরকারের আন্দোলনের পর যারা সরকারে রয়েছে, তাদের দ্বারাই একটি নতুন রাজনৈতিক দল গঠন হবে। আমার ব্যক্তিগত দিক থেকে একটি বিষয় আমি চিন্তা ভাবনা করে দেখছি, যে বাংলাদেশের এই সরকার বলেছে ওনারা নাকি শ্রমিক বান্ধব। আরেকটি বিষয় লক্ষ্য করছি, সেটি হচ্ছে কেমন, যে ওনারা যদি দেখা গেছে 5 জন অথবা 10 জন রয়েছেন ক্ষমতায়, তাদের মধ্য থেকে 5 জন পদত্যাগ করে যদি রাজনৈতিক দল গঠন করে, সেটি কতটা আসলে সফলতার মুখ দেখবে এবং জাতির কাছে কতটা এটি গুরুত্ব পাবে, সেই বিষয়গুলো আসলে আমি কিছু জিনিস মনে করিয়ে দিতে চাই। সেটি কেমন, আমরা কিন্তু বিগত সরকারের যে সময় দেখেছি, যে তাদের এক শ্রেণীর ক্ষমতায় থেকেই কিন্তু তারা নির্বাচন দিয়েছেন। আজকে যারা রাষ্ট্র ক্ষমতায় রয়েছেন এবং রাষ্ট্রের দায়িত্ব যারা গ্রহণ করেছেন, এরা কিন্তু আসলে কোনো নির্বাচিত প্রতিনিধি নয়, এবং জনগণ তাদেরকে ভোট দিয়ে যে সেই জায়গায় নিয়ে গেছে সেটিও কিন্তু নয়। এখানে একটি আন্দোলনের প্রতিফলন হয়েছে আর কি, সেই জায়গায় যেটি হবার কথা ছিল, যে একটি নিরপেক্ষ সরকার গঠন করা এটি উচিত ছিল, কিন্তু সেটি না করে আমরা যেটি দেখলাম, যে না, যারা আন্দোলন করেছে তাদেরকে নিয়ে সেই ক্ষমতায় বসানো হলো, এবং সেই ক্ষমতায় বসিয়ে তাদের হাতে দায়িত্ব দেওয়া হলো, যে আপনারা এই দায়িত্ব গ্রহণ করুন। যে বিষয়টি যদি এমন হয় যে তাদের রাজনৈতিক দল গঠন করা আসলে অতি জরুরি, তাহলে আমার যেটি মনে হয়, দেশের নাগরিক হিসেবে এবং দেশের সংবিধান এবং রাষ্ট্র যেহেতু তারা পরিচালনা করছেন, সেই বিতর্কিত জায়গা থেকে তাদের ফিরে আসতে হবে, এবং ফিরে এসে শুধু 2 জন অথবা 3 জন যে পদত্যাগ সেটি নয়। আমার ধারণা থেকে আমি বলছি, তাদের সকলকেই সেই জায়গা থেকে পদত্যাগ করতে হবে, এবং পদত্যাগ করে তারা নির্বাচনে আসতে পারে, এবং তারা রাজনৈতিক দলও তারা গঠন করতে পারে। এটি হয়তো জাতির কাছে একটি পরিপূর্ণতা ভাব থাকবে। আরেকটি বিষয় আমি লক্ষ্য করিয়ে দিতে চাই, দেখুন, আমাদের পরে বিশ্বের অনেক দেশ স্বাধীন হয়েছে, এবং আমাদের আগেও পূর্বেও কিন্তু স্বাধীন হয়েছে। আজকে আমি কয়েকজন ব্যক্তির কথা বলছি, যেমন কিউবার কথা বলছি। চে কিউবারা, তাকে কিন্তু ক্ষমতা গ্রহণ করার কথা বলা হয়েছিল, কিন্তু তিনি ক্ষমতা গ্রহণ করেননি। তিনি কাকে দিয়েছেন? ফিদেল কাস্ট্রোকে দিয়েছিলেন। ঠিক এমনই ভারতেও কিন্তু একটি বিষয় আমরা লক্ষ্য করে থাকি, যে যখন 47-এ দেশ ভাগ হয়, তখন কিন্তু নেতাজি সুভাষ ঘোষের কিন্তু এখানে রাষ্ট্র ক্ষমতায় থাকার কথা ছিল, এবং তিনি কিন্তু রাষ্ট্র ক্ষমতা কিন্তু গ্রহণ করেননি, তিনি আরেকজনকে দিয়ে গিয়েছেন। আজকে বিপ্লবের যে ধারা এবং বিপ্লব করে যে জায়গাটিতে আসলে ওনারা এসেছেন, এবং আজকে যে রাষ্ট্র ক্ষমতাগুলো দখল করেছেন, আমার যেটি মনে হয়, এখানে সর্বপ্রথমত একটি বিষয় চিন্তা করতে হবে, যে ক্ষমতায় থেকে এক শ্রেণী, আপনারা ভাগ হয়ে ক্ষমতায় থেকে আর এক শ্রেণীর মানুষকে দিয়ে আপনারা রাজনৈতিক দল গঠন করবেন, সেটি কতটা যুক্তিসম্মত হবে এবং কতটা যুক্তিবান হবে, সেই বিষয়গুলো কিন্তু যদি আজকে আপনারা চিন্তা না করেন, তাহলে আমরা যেটি দেখেছি, যে স্বৈর শাসনের যে পতন হলো, এবং যে স্বৈরাচার যেভাবে আপনার নির্বাচন দিয়ে গেছেন, সেই ধারায় যদি আপনারা চলেন, এটি কিন্তু আসলে জাতির কাছে আপনাদের চিরজীবন একটি দোষারোপের জায়গায় কিন্তু থাকতে হবে, সেই জায়গা থেকে কিন্তু আপনারা পার পাবেন না। আরেকটি বিষয় আমি বলছি, যেটি এসেছে আর কি, কিছুক্ষণ পূর্বে আমি শুনেছি, যে তিনি বললেন যে বিশেষ করে তারেক রহমানকে মাইনাস করার কথা আর কি, এটি নাকি চেষ্টা করছেন আর কি। আমি একটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই, দেখুন,
জিয়া পরিবারকে এবং জিয়া পরিবারের কোনো সদস্যকে মাইনাস করে যদি আপনারা রাজনীতি করতে পারেন, সেই রাজনীতি হতে হবে একটি স্বচ্ছভাবে। এবং এটি যদি আপনারা মনে করে থাকেন যে সেই পরিবারের সদস্য এবং তারা যেখানে রয়েছে তাদেরকে মাইনাস করে আপনারা একটি নিজেরাই সরকার গঠন করবেন এবং সরকার গঠন করে জাতির ভাগ্যের পরিবর্তন করবেন। দেখুন, জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে পারেন সেক্ষেত্রে আমি আপনাদের সাথে সহমত পোষণ করছি। এবং যে কোনো সময় আমাকে বিশেষ করে যদি আপনারা ডাক দেন, আমি আপনাদের সামনে থাকবো, গুলিটি আমি সর্বপ্রথমত খাবো, আমি স্বীকার করে দিচ্ছি। এবং এটি আমি আমার ব্যক্তিগত দিক থেকে একজন মানুষ হিসাবে আমি সেই দায় ভার আমি নিজেই নেব, আপনাদেরকে দেব না। কিন্তু এখানে দেশের 18 কোটি মানুষের স্বার্থ থাকতে হবে। এবং সেই স্বার্থ থাকতে হবে কেমন? সেটি প্রতিটি মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে গণতান্ত্রিক সকল অধিকারগুলো যেন সেই মানুষগুলো পায়। আমি আমার ব্যক্তিগত দিক থেকে আমি প্রস্তুত রয়েছি। আর এটি যদি না পারেন, তাহলে আমার যেটি মনে হয় যে এই ধরনের আলাপ আলোচনা, এই ধরনের রাজনীতি বিরোধী কর্মকাণ্ড এবং এমন কোনো আলোচনায় আপনারা যাবেন না যেটির জন্য অদূর ভবিষ্যতে রাজনৈতিক একটি কোন্দল থেকে যায়। এবং এই রাজনৈতিক কোন্দল নিয়ে দেশের যারা মেহনতি খেটে খাওয়া মানুষ তাদেরকে এটার জন্য পরভোগ ভুগতে হয়। কেননা একটি বিষয়, প্রবাদ বাক্যের একটি বিষয় কিন্তু আমি অতি পূর্বে বলেছিলাম যে দেখুন, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, আর নারীর দোষে সংসার নষ্ট, সুখ চলে যায়। কেননা আপনি রাজা। আপনি যদি এখন চিন্তা করেন যে আমার দেশের যারা জনগণ রয়েছেন তাদেরকে আমি সুখ শান্ত এবং দেশের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো আমরা দেব, তাহলে কিন্তু আপনি চিরজীবন ইতিহাসের পাতায় থেকেই যাবেন। আর সেই ইতিহাসের পাতাকে যদি আপনি মুছে আরেকটি ইতিহাসের জন্ম দিতে যান, তাহলে যেমন ফেরাউনের নাম কিন্তু এখনও মোছেনি। এরপরে আপনি আসেন যে বিশেষ করে ভারতবর্ষে, চীন, ভারত দিয়ে দেখেন আপনি যে তাদের মতো অনেক যারা শাসন করেছে তাদের নাম কিন্তু মৌছেনি। যে আপনি হয়তো সেই ইতিহাসের কবর দিতে পারবেন না, হয়তো দেখা যাবে যে আপনার ইতিহাসও সেই জায়গায় এসে স্থান নেবে এবং আপনি কিন্তু সেই ভিলেনের খাতায় চিরজীবন কিন্তু থেকেই যাবেন। কেননা মির্জাফরের ভূমিকা না পালন করে আমরা দেশের সংবিধানের যে ভূমিকাগুলো রয়েছে সেগুলো নিয়ে যদি কথা বলি এবং সেগুলো যদি দেশের জনগণের হাতে তুলে দিতে পারি, তাহলে আমার যেটি মনে হয় আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, যারা আত্মত্যাগ করেছেন, যাদের রক্তের বিনিময়ে আজকে এই স্বৈর শাসনের পতন হয়েছে, সেই শহীদদের জন্য অন্ততপক্ষে একটি বিষয় আসবে যে না, তাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি অন্ততপক্ষে গণতন্ত্র পেয়েছে, অন্ততপক্ষে ভাতের অধিকার পেয়েছে, ভোটের অধিকার পেয়েছে, শিক্ষার অধিকার পেয়েছে, কর্মসংস্থানের অধিকার পেয়েছে। সেই দিকগুলো আজকে চিন্তা ভাবনা করে আপনারা যে কোনো সিদ্ধান্ত নেন সেটি সঠিক হতে হবে এবং সেই সঠিকতা যেন সমগ্র জাতির কল্যাণে আসে, সেই প্রত্যাশায় আজকে আপনাদের কাছ থেকে আমি করছি। সকলকে ধন্যবাদ।